হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আজ আমরা তোমাদের সপ্তম শ্রেণীর রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথা নিয়ে আলোচনা করব। তা আলোচনার পূর্বেই লেখক পরিচিতি সম্পর্কে কিছু কথা জেনে নাও। রামকিঙ্কর বেইজের জন্ম 1906 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন প্রখ্যাত ভাস্কর এবং চিত্রশিল্পী। ছোটবেলা থেকেই ছিলেন ছবি আঁকায় পারদর্শী। দেবদেবীর ছবি আঁকতেন, কুমোর কামারদের কাজেও আকৃষ্ট ছিলেন। এছাড়াও পুতুল গড়া, থিয়েটারের সিন তৈরি, ছবি আঁকা ইত্যাদি কাজে যুক্ত ছিলেন। শিল্পী রামানন্দ চট্টোপাধ্যায় তাকে শান্তিনিকেতনে 1925 সালে নিয়ে আসেন। তাঁর আঁকা ছবি দেখে নন্দলাল বসু বলেছিলেন, তুমি সবই জানো, আবার এখানে কেন? সারা জীবনে অজস্র ছবি এঁকেছেন, মূর্তিও গড়েছেন। তাঁর ছবিতে ভাস্কর্যে রাঢ় দেশের মাটি ও মানুষের প্রাধান্য লক্ষ্য করা যায়। প্রাচ্য ও পাশ্চাত্য শিল্পকলার নানা বিশেষত্ব তাঁর কাজে ধরা পড়েছে। শান্তিনিকেতনে তিনি বিভিন্ন মূর্তি গড়েছিলেন। মূর্তিগুলোর বিভিন্ন নামও রয়েছে, দেখে নাও সেগুলো। যেমন সুজাতা, হাটের সাঁওতাল পরিবার, গান্ধীজি, বুদ্ধদেব, কাজের শেষে সাঁওতাল রমণী ইত্যাদি। 1976 খ্রিস্টাব্দে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন। 1980 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। নিচে ছবিতে দেওয়া আছে, দেখো, রবীন্দ্রনাথের মূর্তি তৈরি করছেন শিল্পী রামকিঙ্কর বেইজ। এরপর দেখো কি প্রসঙ্গে এই আত্মকথার কাহিনী তা একটু জেনে নাও। আত্মকথা রচনাটি বিখ্যাত ভারতীয় ভাস্কর ও চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজের আত্মজীবনীমূলক স্মৃতিকথা বা সংক্ষিপ্ত আত্মকথনের অংশ। অর্থাৎ রামকিঙ্কর বেইজের আত্মকথা মানে নিজের, একদম নিজের কথা। রামকিঙ্কর বেইজ তার ছেলেবেলা থেকে বড় হয়ে ওঠার নানা কাহিনী এই আত্মকথায় তুলে ধরেছেন, যেখানে তিনি নিজের শৈশব, শিল্পের প্রতি প্রাথমিক আকর্ষণ, বাঁকুড়ার গ্রামীণ পরিবেশ, কুমোরপাড়ার প্রভাব, অসহযোগ আন্দোলনের সময়কাল এবং শান্তিনিকেতনে রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে নন্দলাল বসুর কাছে যাওয়ার কথা বর্ণনা করেছেন। তোমরা পড়লেই সেটা দেখতে পাবে। এবার চলো আমরা পড়ে নিই। রামকিঙ্কর বেইজের আত্মকথা। তাহলে আত্মকথা অর্থাৎ নিজের কথা বলতে গেলেই আমাদের ছেলেবেলা থেকে জীবন যেহেতু শুরু, ছেলেবেলার কথাটাই প্রথমে বলতে হয়। তাই রামকিঙ্কর বেইজও সেই পথেই গেছেন। তিনিও তার ছেলেবেলার কাহিনী থেকেই আত্মকথা অর্থাৎ নিজের কথা শুরু করেছেন। যতদূর মনে পড়ে, শৈশবেই আমার চোখে পড়তো আমাদের বাড়ির চারিদিকের দেওয়ালে নানা দেবদেবীর ছবি আমার তখনই ভালো লাগতো। তাহলে রামকিঙ্কর বেইজ ছোট থেকে দেখেছেন যে ওনার বাড়িতে চারদিকে দেবদেবীর নানা ঈশ্বরীর ছবি থাকতো। তখন থেকেই তার ছবির প্রতি ভালো লাগাটা তৈরি। ছোটবেলাতে আমি সেই সব দেখতাম আর কপি করতাম। তাহলে ছোট থেকেই এত রকম ছবি দেখা, তাই সেগুলি দেখতে দেখতে কপি করা অর্থাৎ নকল করা হতো প্রায়ই। ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়। তাহলে ভিজুয়াল আর্ট দেখে দেখে যে ছবি আঁকা, সচরাচর আঁকা শিখতে গেলে অঙ্কন শিল্পে যেটা হয়ে থাকে প্রাথমিকে, যে কিছু দেখে কপি করার চেষ্টা, নকল করার চেষ্টা, সেই ভিজুয়াল আর্টেই আমার অর্থাৎ রামকিঙ্কর বেইজের বর্ণপরিচয় একদম হাতে খড়ি বলা যেতে পারে। মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। তাহলে মূর্তি গড়ার যে প্রথম প্রাথমিক ইতিহাস, সেটাও একটা মজাদার কাহিনী আছে। কীরকম দেখো, আমাদের বাড়ির সামনের রাস্তাটা লাল মোরামে ঢাকা ছিল। একদিন হঠাৎ বৃষ্টির পরে দেখি মোরাম ধুয়ে নীল রঙের মাটি বেরিয়ে পড়েছে। চোখে পড়া মাত্র সেই মাটি খাবলে তুলে নিয়ে নানা রকম পুতুল তৈরি করতে লাগলাম। তাহলে রাস্তাটা লাল মোরাম লাল রাবিশ দিয়ে ঢাকা ছিল। বৃষ্টি হলে সেগুলো ধুয়ে গেছে। নীল রঙের মাটি অর্থাৎ হালকা নীলচে মাটির যে রং হয় তার সঙ্গে একটু নীলচে ভাব, সেই মাটি দেখতে পেয়েই
পুতুল তৈরি করতে লেগে গেছিল। এখানে বলে রাখা ভালো যে আমার প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কুমোরপাড়া। তাহলে একদম লেখাপড়া স্কুল বলতে কী বোঝানো হয়? একদম প্রাইমারি স্কুল থেকে প্রাইমারি হাই স্কুল এরকম হয়তো, কিন্তু এটা তো শিল্পটা যেখানে প্রথম শিখেছে সেটাই তো শিল্পের স্কুল। সেটা কোনটা? না বাড়ির পাশে একটা কুমোরপাড়া আছে। কুমোররা কি করে? মাটির জিনিসপত্র বানায়, মূর্তি গড়ে। ছেলেবেলা থেকেই অনেকক্ষণ ধরে কুমোরদের মূর্তি গড়া ও অন্যান্য কাজ দেখার বেশ অভ্যেস ছিল। সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতাম। তাহলে রামকিঙ্কর বেইজের ওই যে মূর্তি তৈরি করছে বসে বসে দেখতে বেশ ভালো লাগতো। আর যদি কখনো সুযোগ পেত, ওই একটা কাদার তাল যদি পেত, সেটা নিয়ে ছানাছানি করতো, মানে নানা রকম বানানোর চেষ্টা করতো। কখনো পুতুল, কখনো ফুল, কখনো ফল, নানা রকম বানানোর চেষ্টা করতে থাকতো। সেটাকে ছানাছানি বলা হয়েছে। তারপর দেখো, তাহলে আঁকা তো হলো আর মূর্তি গড়াও হলো। তারপর কি করতে হয় দেখো, রঙের প্রয়োজনও ছিল। তাহলে শুধু আঁকলে হবে না, মূর্তি গড়লেই হবে না, তাকে রং করতে হবে তো। কিন্তু রং কোথায়? গাছের পাতার রস, বাটনা বাটার শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলার চাঁচা ভুসোকালি, এইগুলি রঙের প্রয়োজন মেটাতো। তাহলে এখনকার মতো রং পাওয়া যেত না, কিন্তু রঙিন না করলে কি ভালো লাগে? তাই এইভাবে রঙের প্রয়োজন মেটানো হতো। গাছের পাতার রস থেকে কি রং হবে? সবুজ রং হয়ে যাবে। আচ্ছা, বাটনা বাটা শিলের হলুদ তো হলুদ রঙেই হয়, তাহলে হলুদ রঙের প্রয়োজনটা মিটলো। মেয়েদের পায়ের আলতা প্রাচীনকাল থেকেই পাওয়া যায়, তাই আলতার লাল রঙের প্রয়োজনটা মিটিয়ে দেবে। এছাড়াও কালো রঙের প্রয়োজন মেটাবে। মুড়ি ভাজা হতো আগে যে মাটির পাত্রে, সেই খোলার পেছনেতে তলাতে কালি পড়তো। উনানে রান্না করলে দেখবে তলায় কালি পড়ে, সেরকম সেই কালি দিয়েই কালো রং বানানো হতো। এইগুলি দিয়েই আপাতত রং করার কাজকর্ম চলতো। পাড়ার প্রতিমাকারক মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে নিয়ে বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তাতে তুলির কাজ হতো। তাহলে রামকিঙ্কর বেইজ দেখেছিলেন যে প্রতিমা যারা তৈরি করে সেই মিস্ত্রিরা কি করে না নিজেরাই তুলি বানায়। তুলি তো তখন সেভাবে পাওয়া যেত না। কিভাবে তুলি বানায়? ছাগল দেখেছো তোমরা, তার ঘাড়ের দিকে বড় বড় যে লোম আছে, ছাগলের লাগবে না এরকম দেখে একটু গোছাখানেক কেটে নিয়ে সেটাকে একটা বাঁশের কাঠে নিত, তার ডগায় ওটাকে শক্ত করে বেঁধে দিত। তাহলে কি হলো? তুলির কাজ করতো এটা। সেই দেখে রামকিঙ্কর বেইজও সেরকম একটি করেছিল। তারপর দেখো, বাবার আর্থিক অবস্থা ভালো না থাকায় আমার অঙ্কন গুণটির জন্য স্কুলে আমি অবৈতনিক ছাত্র হিসেবে পড়াশুনোর সুযোগ পেয়ে এসেছি। তাহলে আমাদের লেখকের বাবার বা বাড়ির আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না, দরিদ্র ছিলেন তারা, কিন্তু খুব ভালো আঁকতে পারতেন, খুব সুন্দর ছিল হাতের কাজ। তাই তিনি স্কুলে তার এই গুণটির জন্য অবৈতনিক মানে বেতন ছাড়া, অর্থাৎ বিনে পয়সায় পড়াশুনো করার সুযোগ পেত। স্কুলের দেওয়ালে আঁকা ছবি ঝোলানো আর পত্রিকায় ছবি দেওয়া আমার প্রতি মাসের কাজ ছিল। তাহলে স্কুলের দেওয়ালে নানা রকম ছবি সে দিত, আর প্রতি মাসে পত্রিকায় ছাপা হতো ছবি। ছোটবেলাতে পড়াশুনো ভালো লাগতো না, বাবা লিখতে দিলে আঁকতে শুরু করতাম। তাহলে এত সুন্দর আঁকে ঠিকই, পড়াশুনোয় কিন্তু একেবারেই মন বসে না আমাদের লেখকের। তাই কি করে, পড়াশুনো কিছু কাজ দিলে সে আঁকতে শুরু করে দেয়। বাঁকুড়াতে ঠেলাঠেলি করে ম্যাট্রিক পর্যন্ত হয়েছিল, কোনো রকমের মাধ্যমিকটা হয়েছে। শান্তিনিকেতনে এসে পড়েছি, কিন্তু তা একাডেমিক নয়। তাহলে ম্যাট্রিক পর্যন্ত পড়েছি, পড়ার পরে একাডেমিক ধারাবাহিক যে পড়াশুনো, যে একটার পর একটা ক্লাসে উঠবে, সেইটা ছেড়ে দিয়েছেন। কিন্তু শান্তিনিকেতনে তিনি যখন এসেছেন পড়াশুনো করেছেন, নিজের মতো পড়াশুনো। কেমন পড়ো? ইচ্ছে মতো পড়তাম। তাহলে নিজের যে বইটা ইচ্ছে করতো সেটা পড়তো। তার কোনো ক্লাসে উঠতে হবে বলে পরীক্ষা দেওয়ার জন্য পড়া, এরকম পড়া পড়তো না। আর ওই ম্যাট্রিক পর্যন্তই পড়াশুনো করেছেন। কিন্তু তিনি ছবি ভীষণ ভালোবাসতেন, সেই নিয়েই এগোতে চেয়েছেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, বাকি অংশটুকু আমরা পরের দিন পড়ব।